এখন আসি 61 নাম্বার কোশ্চেন, যেখানে বলা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন প্যারালাল টু 4x plus 6y minus 3 equals 0 and passing through 3, minus 2। তার মানে আসলে আমাদের যেটা বের করা লাগবে, আমাদের এই রেখার সমান্তরাল একটা রেখা বের করা লাগবে, যেই রেখাটা 3, minus 2 বিন্দু দিয়ে যাচ্ছে। এটার যদি আমি একটু চিত্র আঁকতে চাই, আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের দেওয়া যেই রেখাটা দেওয়া আছে, এটা হচ্ছে 4x minus 6y 0 রেখাটা। এখন আমাদের হচ্ছে এই রেখার সমান্তরাল একটা রেখা বের করা লাগবে, যেটা এই রেখার সমান্তরাল একটা রেখা টানলাম এবং ওই রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, ওই রেখাটা 3, minus 2 বিন্দু দিয়ে যাচ্ছে। তো আমরা আগের থেকেই জানি যে কোনো একটা রেখা যদি ax plus by plus c সমান 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ হয় ax plus by plus k সমান 0 এই আকারে। এটা আমরা আমাদের যেই ইন্টারের যেই সরল রেখার বেসিক, যেটা আমরা জানি যে প্যারালাল সমীকরণ সবসময় হয় যদি ax রেখার প্যারালাল কোনো রেখা হয়, সেটার ক্ষেত্রে সবকিছুই ঠিক থাকবে, শুধু এই ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানেও যদি চিন্তা করি, তার মানে এই রেখার যেহেতু প্যারালাল রেখা, তার মানে এই x এর ধ্রুবক আর y এর ধ্রুবক সবই কি একই থাকবে, শুধু এইখানে যেই মানটা বা যেই ধ্রুবকটা সেটা চেঞ্জ হয়ে যাবে। এইটার সাথে যদি আমরা তুলনা করি, এইখানে যেরকম x plus by plus c সমান 0 এর ক্ষেত্রে সমান্তরাল রেখা হবে x plus by plus k সমান 0, তাহলে আমরা এখানেও বলতে পারি এই সমান্তরাল রেখাটা হবে 4x plus 6y plus k সমান 0 এই আকারের। এখন আমরা k এর মান কিভাবে পাবো, যেহেতু রেখাটা 3, minus 2 বিন্দু দিয়ে যায়, 3, minus 2 বিন্দু দিয়ে যায়, তো আমরা বলতে পারি এইখানে যে এই রেখার x এর মানের জায়গায় 3 এবং y এর মানের জায়গায় -2 আমরা চাইলে বসায় দিতে পারি, বা আসে এইখানে 12 minus 12 plus k সমান 0 বা k সমান 0। তার মানে k এর মান যদি 0 হয়, তার মানে এখানে k এর মান 0 হইলে আমাদের সমীকরণটা ইয়া দাঁড়াবে 4x plus 6y equal 0। তো আমরা এখানে তাকাই, এইখানে যদি তাকাই কোনোটার সাথে মিলে না, তো এখানে হতাশ হওয়ার একটা বিষয়, বাট হতাশ হওয়ার বিষয় নাই। আমরা যদি একটু 2 কমন নেই, তাহলে 2x plus 3y হয়ে যায়, এবং 2x plus 3y যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি। তো এটা আমাদের অপশন সি এর সাথে। এখন আমরা আসি আমাদের পরবর্তী প্রশ্ন, 62 নাম্বার প্রশ্ন, যেখানে বলা আছে what will be the locus of a point which is equidistant from the point 3, 0 and -4, 0। আমি একটু প্রশ্নটা বোঝাই। প্রশ্নটায় বলা আছে, এখানে বলতে যাচ্ছে আসলে আমাদের এমন একটা পয়েন্ট আমাদের কাছে জানতে যাচ্ছে যেই পয়েন্টটা এই 2 পয়েন্ট থেকে সমদূরবর্তী, বা আর একটু ইজিলি বললে তারা আসলে আমরা এখানে চিন্তা করি লোকাস বলতে আসলে বোঝায় অবস্থান। তার মানে এখানে আমাদের বলতে যাচ্ছে, এখানে আমাদের প্রশ্নে আমাদের কাছে জানতে যাচ্ছে যে এমন একটা পয়েন্টের অবস্থান তারা জানতে যাচ্ছে যেই পয়েন্টটা 3, 0 এবং -4, 0 বিন্দু থেকে সমদূরবর্তী। মানে আমাদের আগে একটা পয়েন্ট বের করা লাগবে, তারপরে ওই পয়েন্টের অবস্থান কোন রেখার উপর সেটা নির্ণয় করা লাগবে। প্রথমেই আমাদের পয়েন্টটা বের করা লাগবে এবং ওই পয়েন্টের অবস্থান আসলে নিচের কোন রেখায় সেটা বের করা লাগবে। তো আসলে আমরা প্রথমে পয়েন্ট বের করি। প্রথমেই আমরা মনে করি বা যাই দেই মনে করি আমাদের পয়েন্ট কি, আমাদের পয়েন্ট হচ্ছে x, y। তো আমাদের পয়েন্ট যদি x, y হয়, আমি ধরে নিলাম px, y আমাদের পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট হচ্ছে a 3, 0, আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের b -4, 0। কোশ্চেনে বলা আছে এই পয়েন্ট থেকে এই 2 পয়েন্টের দূরত্ব সমান, তার মানে আমরা বলতে পারি PA আর PB সমান, বা আমরা যদি নরমাল সূত্র অনুযায়ী বলে আমরা জানি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করে, সেটা নির্ণয় করে x1 - x2 আর y1 - y2। যদি আমি এইখানে একটু পাশে লিখি, তাইলে এটা একটা পয়েন্ট আর এটার একটা পয়েন্ট, এই 2 পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই,
তাহলে আমরা বলবো এটা ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট। তো এ বি এর মান হবে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এই আকারের হচ্ছে আমাদের সূত্রটা। তো ওই সূত্রই যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান রুট ওভার এক্স প্লাস 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে রুট বাদ দেওয়া যায়, আর এইখানে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এরকম কিছু একটা পাবো, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। এখন দুই সাইডের থেকে চাইলে ওয়াই স্কোয়ার বাদ দেওয়া যায়, আর চাইলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পারবো চাইলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারও বাদ। তো আমরা বলতে পারি 8x প্লাস 16 প্লাস 6x মাইনাস 9 সমান সমান 0। এই পুরা ইকুয়েশনটাকে চাইলে এমনিও বলা যায়, বা আমরা যদি একটু পয়েন্টটা বসাই তাহলে আমরা বলতে পারি 14x প্লাস 7 সমান সমান 0, বা আমরা বলতে পারি 14x সমান সমান মাইনাস 7, বা বলা যায় যদি x ওই সাইডে আমরা পাঠায় দেই, 14 আমরা ওই সাইডে পাঠাই, তাহলে x এর মান আসবে আমাদের হাফ। x এর মান আমরা পাবো হাফ। এখন x এর মান যদি হাফ হয় তাহলে আমাদের চিন্তা করতে হবে এই পয়েন্টটা আসলে কোন রেখার উপর অবস্থিত বা কিছু। এখানে x এর মান হচ্ছে হাফ। তো x এর মান যদি হাফ হয় এখন তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আসলে কোন রেখার উপর এই পয়েন্টটা অবস্থিত হইতে পারে। আমরা যদি এইখানের থেকে একটু কাজ করে চিন্তা করি, যে আমরা এখানে একটু দেখি, তো আমরা এই সমীকরণটাকে চাইলে x সমান সমান যেহেতু মাইনাস হাফ আসছে এইখানের থেকে মান, তো এইখানের থেকে আমরা চাইলে বলতে পারি 2x সমান সমান মাইনাস 1 বা 2x প্লাস 1 সমান সমান 0, এভাবেও বলা যায়। তো আমরা বুঝতেছি আসলে আমাদের যেই পয়েন্ট তার অবস্থান হবে বি, 2x প্লাস 1 এই স্থানেই এর অবস্থান হবে। এখন আমাদের নেক্সট কোশ্চেন 63, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ 3x প্লাস 4y প্লাস 12 সমান সমান 0 অ্যান্ড দ্য এক্স এক্সিস। এখানে আমাদের বলতেছে যে আমাদের কাছে একটা পয়েন্ট জানতে যাচ্ছে যে এই পয়েন্টটা আসলে এক্স অক্ষ এবং এই রেখার ছেদবিন্দু। আবারও বলি, এখানে ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে ছেদ করা, বা ইন্টারসেকশন পয়েন্ট বলতে কোন পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করতেছে তা জানতে যাচ্ছে, বা এই রেখাটা কোন পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করে সেটা জানতে যাচ্ছে। তার জন্য আমরা জানি আমাদের কাছে একটা সূত্র আছে x/a প্লাস y/b সমান সমান 1। এই সরল রেখার এই স্ট্রাকচার অনুযায়ী বা এই গঠন অনুযায়ী আমরা জানি এইটা হচ্ছে এ হচ্ছে এক্স অক্ষর থেকে কাটা অংশ, বা এক্স অক্ষকে যেই পয়েন্টে ছেদ করে, বা আমরা যদি এইখানে বলি তাহলে এই পয়েন্টটা হচ্ছে a,0 আর এই পয়েন্টটা হচ্ছে 0,b। যদি আমরা এই সমীকরণ অনুযায়ী কথা বলি তাহলে এইখানের থেকে এতটুকু হচ্ছে a, এতটুকু b, এবং এই পয়েন্টটা a,0 এবং এই পয়েন্টটা 0,b। এখন তাইলে আমরা এইখানেও সেম একই কাজ করব, 4y প্লাস 12 সমান সমান 0, বা আমরা বলতে পারি 3x মাইনাস 4y সমান সমান 12, বা আমরা যদি 12 দিয়া ভাগ করি এইখানে, আমরা আসলে এই সমীকরণকে পুরাপুরি এরকম বানাবো। বানানোর পরে আমরা চিন্তা করব বাকিটা কি হবে। তো আমরা যদি বানাইতে চাই আমাদের বলতে হবে এমনে 4y/12 সমান সমান 1, বা আমরা বলতে পারি x/4 আর এইখানে কাটাকাটি করলে মাইনাস y/3 সমান সমান 1, বা আমরা যদি আরেকটু বলি x/4 প্লাস -3 সমান সমান 1, এইভাবেও বলা যায়। এখন দেখি এইটা আর এইটা একই জিনিস, তো আমরা বলতে পারি আসলে এই যে 4 তার মানে আমরা এইটার সাথে তুলনা করে বলতে পারি এই 4। তো আমি যদি এইখানে আর একটা চিত্র আঁকি, তার মানে চিত্র অনুযায়ী এই রেখার যদি এই পয়েন্টটা আমি ধরি তার মানে এই পয়েন্টটা হবে 4,0। আমার রেখাটা যদি আমাদের এই -3x প্লাস 4y প্লাস 12 সমান সমান 0 রেখাটা যদি এইটা হয়,
এবং এটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করবে এই গঠন অনুযায়ী। তাহলে আমাদের এইখানে অ্যান্সার হবে হচ্ছে, যেহেতু এটা এক্স অক্ষের উপর একটা পয়েন্ট, আর এক্স অক্ষের উপরের পয়েন্টে আমরা জানি কোটির মান 0 হয়, আর এইখানে যেহেতু আমাদের ভুজ হচ্ছে 4, যেহেতু এখানে নিচে 4 আসছে, তার মানে এই পয়েন্ট অ্যান্সার হবে এ 4,0। এখন আমাদের পরবর্তী কোশ্চেন 64, যেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য পয়েন্ট 1,-1 টু দ্য সার্কেল রিপ্রেজেন্টেড বাই 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস x প্লাস 3y প্লাস 1 = 0। এখানে ট্যানজেন্ট বলতে স্পর্শক বোঝানো হচ্ছে। আসলে এখানে এই পুরা কোশ্চেন পড়লে আমরা এইটুকুই বুঝতে পারি, বা এই পুরা কোশ্চেনে বোঝাচ্ছে যে বৃত্তের বাইরের কোনো, দেখো এইখানে বলা হচ্ছে একটা স্পর্শক, আমাদের কাছে লেন্থ বা স্পর্শকের দৈর্ঘ্য জানতে যাচ্ছে, যেটা 1,-1 পয়েন্ট থেকে বৃত্তের উপর আঁকা হয়েছে, বা বৃত্তের বাইরের 1,-1 পয়েন্ট থেকে বৃত্তের উপরে একটা স্পর্শক আঁকা হয়েছে, ওই স্পর্শকের দৈর্ঘ্য আমাদের কাছে জানতে যাচ্ছে। তো আমরা একটু যদি আঁকি, তাহলে আমরা বলতে পারি আমাদের পয়েন্ট হচ্ছে এটা 1,-1। ওকে, আর আমাদের বৃত্ত যেটা, এটাকে একটু আমাদের সাইজ করা লাগবে, এইটাকে আমাদের একটু, যেটা বলা যায় আদর্শ অবস্থায় আনা লাগবে। এটা আমাদের আদর্শ অবস্থায় নাই, তো আদর্শ অবস্থা আনতে গেলে আমরা জানি কি করা লাগে, আমরা তাই করব, এটাকে একটু আদর্শ সাইজ অনুযায়ী আমরা নিয়ে আসব। তো আদর্শ সাইজ অনুযায়ী আনলে আমরা দেখব, বা এটা সমীকরণ দাঁড়াচ্ছে এরকম 1/2x প্লাস 3/2y প্লাস 1/2 = 0। এখন এই হচ্ছে আমাদের ওই বৃত্তটা, এবং ওই বৃত্তকে একটা রেখা স্পর্শ করছে, যেই রেখাটা আঁকা হয়েছে 1,-1 পয়েন্ট থেকে। এখন আমরা আসি, যেটা আমরা 4.2 থেকে শিখছি। 4.2-তে আমাদের একটা সূত্র বলা ছিল, যেই সূত্র দিয়া চাইলে আমরা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারতাম। সেই সূত্রটা কেমন ছিল, বৃত্তের বাইরের একটা পয়েন্ট হচ্ছে x1, y1, এই পয়েন্ট থেকে বৃত্তের এ বিন্দুতে যদি আমরা কোনো স্পর্শক আঁকি, আমি ধরে নিলাম দুইটা পয়েন্ট, একটা এ আর একটা হচ্ছে পি পয়েন্ট, তাহলে পি এ হচ্ছে এখানে স্পর্শকের দৈর্ঘ্য, আর পি এ সমান হবে, আমরা যেই কাজটা করব, এই x1 আর y1 পয়েন্ট, মানে এখানে ভুজ আর কোটির যেই মানটা থাকবে সেটা আমরা বৃত্তের x আর y এর জায়গায় বসায় দিলেই আমরা স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাব এই সূত্র অনুযায়ী। তো আমরা এখানেও ওই একই সূত্রই কাজে লাগাবো, যেহেতু 1,-1 পয়েন্ট থেকে আঁকা হয়েছে, তো আমি এটাকেও বললাম এটা একটা পি আর এটা এ, তার মানে পি এ সমান হবে √1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মাইনাস 1/2 × 1 প্লাস 3/2 -1 প্লাস 1/2। তো আমরা যদি ক্যালকুলেশন আগাই, তাহলে আমরা দেখতেছি 1 + 1 -1/2 মাইনাস 3/2 প্লাস 1/2। তো এইখানে ক্যালকুলেশন করলে দেখা যাবে এইটা অনেকটা এরকম আসবে 2 4 - 3, বা আমরা বলতে পারি এটাকে 1/√2 বলা যায় এটাকে। তো এটার অ্যান্সার হচ্ছে এ। এখন আমরা আসি 65 নাম্বার কোশ্চেন, যেটা আমাদের পরবর্তী কোশ্চেন। এখানে বলা আছে tan থিটার মান 3/4 হইলে এই ভ্যালুটা আমাদের বের করা লাগবে। তো এটা কাজ আসলে খুব কঠিন না, sin θ বাই cos θ, sin θ মাইনাস cos θ বাই sin θ প্লাস cos θ আছে। এখন আমরা উপরে আর নিচে cos θ দিয়া ভাগ করব, লব আর হরকে cos θ দিয়ে আমরা ভাগ করব। লব আর হরকে যদি আমরা cos θ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসলে কি দাঁড়ায় আমরা সেটা দেখি। তাহলে আসবে, আমরা যদি এটাকে একটু আলাদা আলাদা অংশে পার্ট করি, ঠিক আছে, দেখে নেই। দেখি, আমরা চাইলে উপরের এই অংশকে ভাগ করে আমরা আলাদা আলাদা করে এভাবেও বলতে পারি, কোনো সমস্যা নাই, এই জায়গার মধ্যে কোনো সমস্যা নাই। চাইলে একটু আলাদা আলাদা করে বলা যায়। বললে আমরা দেখতে পারতেছি এইখানে আসবে tan θ -1 আর নিচে আসবে tan θ +1।
এখন আমরা বুঝতেই পারতেছি, এখন tan থিটার মানটা যদি সুন্দর করে বসায় দেই আর আসলে কোনো কাজ বাকি থাকে না। এইখানে tan থিটার মান যদি আমরা সুন্দর করে বসায় দেই তাইলে আর এইখানে আমাদের কোনো কাজই আর বাঁচে না। তো আমরা বুঝতেছি তার মানে 3 + 4, তার মানে যদি আমরা আর একটু বলি তাহলে উপরে আসবে -1/4 আর নিচে থাকবে 7/4। আমি একটু অন্য জায়গায় লিখি তাহলে হচ্ছে একটু ভালো হবে, বুঝতে সুবিধা হবে সবার। তাহলে উপরে হচ্ছে -1/4 আর নিচে হচ্ছে 7/4। তো আমরা দেখতেছি কাটাকাটি করলে এটার অ্যান্সার আসবে অনেকটা এরকম যে -1/7 আসবে। তো আমাদের এইখানে অ্যান্সার হচ্ছে -1/7। এখন আমরা আসি আমাদের পরবর্তী প্রশ্ন, 66 নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে ইফ y = এখানে ই ভিত্তিক লগ বলা হয়েছে যে 1 + x²। এখানে এই যেই এক্সপ্রেশন আছে, এই যেই অবস্থাটা আছে, এই অবস্থাটার জন্য আমাদের কাছে x এর মান জানতে চাইছে। এখানে y = একটা মান বলা আছে, লগের একটা মান, যার জন্য আমাদের কাছে কি x এর মান জানতে চাইছে বা বলা হয়েছে x এর আসলে মান কি ধরনের হবে। তো আমরা আমরা একটু পিছনে যাই, যেটা হচ্ছে আমরা 9-10 লগের সূত্র শিখছি। 9-10 আমরা লগের সূত্র শিখছি, যদি কখনো এই ধরনের সিচুয়েশন থাকে তাহলে x এর মান কি হবে a⁴n। তো এইটা আসলে কাজে লাগবে লগের, যদি এই টাইপের কোনো ম্যাথ দেয় তাহলে এই সূত্রটা কি কাজে লাগবে। যদি কখনো কি এইরকম থাকে তাহলে x এর মান কি হবে a⁴n। সেটা হচ্ছে সকল ক্ষেত্রে এখানে a থাকতে পারে, এখানে a এর জায়গায় b থাকতে পারে, 10 থাকতে পারে, 20 থাকতে পারে, n এর জায়গায় এখানে 3, 2, 4 যা কিছুই থাকুক, অ্যাকচুয়াল ফলাফলটা এরকম হবে। তো আমরা এইখানেও আসি, এইখানেও আমাদের এরকমই কিছু একটা দেওয়া আছে। তো আমরা বলতে পারি, তো এখন আমরা আসি এই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এই সূত্রের সাথে তুলনা করে আমরা বলতে পারি আসলে এখানে 1 + x² = e⁴y। এই সূত্রের সাথে তুলনা করে আমরা ইজিলি এই কথাটা বলতে পারি। এটা জাস্ট বেশি কিছু না, এটা শুধু লগের এই সূত্রটারই এইখানে প্রয়োগ করা হইলো, লগের এই সূত্রটাই প্রয়োগ করা হয়েছে। আর যদি আরেকটু অন্যভাবে বলতে চাই, যদি আরেকটু বুঝায় বলতে চাই, আমি একটু ওয়াইটাকে এই সাইডে লিখলাম, তাহলে এখন আরেকটু বুঝতে সুবিধা হবে কেন এরকম হইলো। আমি ওই সাইডে একটু লিখলাম, তো আমরা বুঝলাম তাহলে x² = বলতে পারি y - 1 বা x √e⁻⁻1। তো আমরা বুঝতেছি, আমরা ঠিক করে লিখি, তো এইখানে আনসার হবে ডি। তো আমাদের পরবর্তী প্রশ্ন 67 নাম্বার, যেখানে একটা আমাদের সমীকরণ বলা আছে, ওই সমীকরণ দিয়ে আমাদের বলছে ddx(y) বের করতে। তো ddx(y) বের করতে বলা মানেই আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো ডিফারেন্সিয়েশন যেহেতু করবো, আগে আমরা সমীকরণটা লিখি =a⁴n। তো আমরা উভয় পক্ষেই ডিফারেন্সিয়েশনের যেই অপারেটর সেটা আমরা যুক্ত করলাম। তো আমরা জানি যে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন সবসময় কি হয় 0 হয়। এখানে এ একটা ধ্রুবক এবং তার ডিফারেন্সিয়েশন কি হবে 0 হবে। তো আমরা আসলে আমাদের কাজ হচ্ছে বাকিটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তো আমরা বলতে পারি x⁴n প্লাস ddx(y)n। আর এইখানে যেহেতু এ ধ্রুবক তার মানে ডিফারেন্সিয়েশন 0। তো x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n x⁴n-1, যেটা আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী জানি। এবং y এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে করা যায় না, বাট চাইলে আমরা এটাকে আমরা বলতে পারি n × y⁴n-1 × ddx(y) = 0। এটাকে আমরা চাইলে এভাবে বলতে পারি। তো আমরা চাইলে n-1 ddx = -n x⁴n-1 বা =- n x⁴n-1
আর n y⁴n-1। তো আমরা দেখতেছি এখানে n কাটা যাবে, তো বাকি যা কিছু থাকে এটাকে চাইলে আমরা x আর দুইটার উপরই যদি যেহেতু পাওয়ার একই, তো এটাকে আমরা কমন পাওয়ার হিসাবে বইলা দিতে পারি। এবং আমরা দেখতেছি আমাদের এখানে অ্যান্সার a এর সাথে মিলে যাচ্ছে, তো অ্যান্সার এখানে a। তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই, যে এখানে বলা আছে ফর হট ভ্যালু অফ x দ্য স্লোপ অফ y = x + 9/x উইল বি 0। তার মানে এখানে স্লোপ মানে কি, ঢাল। তার মানে এখানে বলতেছে x এর কোন মানের জন্য এই রেখার ঢাল 0 হবে। আবারও বলি, x এর ফর হট ভ্যালু অফ x এর কোন মানের জন্য ঢাল, এই রেখাটার ঢাল 0 হবে। আমরা জানি ঢাল মানেই হচ্ছে tan থিটা, নাকি? ঢাল মানেই হচ্ছে tan থিটা, তার মানে tan থিটা সমান কি 0 হবে x এর কোন মানের জন্য। এখন tan থিটার মান কখন 0 হয়? যখন আমরা জানি tan থিটার মান তখন 0 হয় যখন থিটা সমান 0 ডিগ্রি হয়। আর থিটা সমান 0 ডিগ্রি তখনই হয় যখন রেখাটা x অক্ষের সমান্তরাল হয়। আবারও বলি, tan থিটার মান 0 বা থিটা সমান 0 ডিগ্রি তখনই হবে যখন রেখাটা x অক্ষের সমান্তরাল হবে। তার মানে x অক্ষের সমান্তরাল একটা রেখার ঢাল কি হয়? 0 হয়। এখন আগে আমাদের বুঝতে হবে x অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ কেমন হয়। আমরা জানি x অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ হয় y = b এই আকারে। আসলে এখানে b বলতে কি বুঝাইছে? আসলে এখানে b বলতে আমরা বলতে পারি y = একটা কনস্ট্যান্ট। আসলে এখানে b বলতে যে কোন একটা কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মান বুঝাইছে। এর কারণটা কি? এর কারণ বিবেচনা করলে আমরা এরকমই বলতে পারি। আমরা একটু দেখি, আমরা ধরে নিলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এইখানে আমরা যদি ধরি 1, 2, 3 আর ধরলাম এই পয়েন্টটা হচ্ছে 4, ঠিক আছে? এখন এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখা। আমরা যদি চিন্তা করি যে এই রেখার উপর এই পয়েন্টটা যদি নেই, এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 1,4। এই রেখার উপর যদি আমরা এই পয়েন্টটা নেই, এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 2,4। এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 3,4। আর এই পয়েন্টের স্থানাঙ্ক যদি নেই 4,4। এইভাবে যদি আমরা আগাইতেই থাকি, আমরা দেখব এই রেখার উপর কোনো জায়গায় অয়ের মান বা কোটির মান কখনোই পরিবর্তন হচ্ছে না। তার মানে অয়ের মান সবসময় 4 থাকতেছে। তার মানে এই রেখার উপর কোটির মান বা অয়ের মান সবসময় কি স্থির। এই কারণে x অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ y = b আকারে প্রকাশ করা হয়। তার মানে আমাদের দেখতে হবে আমাদের যেই সমীকরণটা দেওয়া, সেই সমীকরণ x এর কোন মানের জন্য এইটা এই আকারের কোনো কনস্ট্যান্ট কোনো সমীকরণ হবে। y = 4, y = -7, y = 8, মানে এরকম যত হোক সবই কি এইগুলি x অক্ষের সমান্তরাল রেখা। তো আমাদের দেখতে হবে আসলে, এখন আমরা অ্যান্সারের সাথে একটু তুলনা করে দেখি। যদি আমরা অ্যান্সারে ধরো x এর মান প্রথমে 3 ধরে নিলাম, x এর মান যদি 3 হয় তাহলে y এর মান আসতেছে 3 + 3 = 6। এইটা x অক্ষের সমান্তরাল রেখা। এখানে y = কনস্ট্যান্ট একটা ভ্যালু মানেই কি সেটা x অক্ষের সমান্তরাল রেখা। আবার যদি x = -3 হয় তাহলে y = আমরা কি বলতে পারি? y = আমরা বলতে পারি হচ্ছে -3 প্লাস না, এটা আবারও -3 আসবে। তার মানে এইটাও x অক্ষের সমান্তরাল একটা রেখা। এইটারও আসলে যদি আমরা চিন্তা করি, এই y = b এর সাথে চিন্তা করি, তাহলে এটা y = 6, এটা y = -6। এই দুইটাই x অক্ষের সমান্তরাল রেখা। তার মানে আমরা এই দুইটার বিষয়ে শিওর যে এই দুইটা x এর এই দুই মানের জন্য রেখাটা y অক্ষের সমান্তরাল হবে। তার মানে রেখাটার ঢাল 0 হবে। এখন আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে x = যদি 0 ধরে নেই তাহলে y = 0 + 9/0 আসতেছে। আসলে 9/0 মানে এটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বলা যায়, বা আমরা অন্য যা কিছুই বলি এটাকে আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, তাই এটা আমরা নিব না। তার মানে এখানে আমার অ্যান্সার হচ্ছে +-3। এখন আসি পরবর্তী কোশ্চেন, যে এখানে বলা আছে ইফ দ্য রুটস অফ x² - 3x + 2
equal 0 are alpha and beta, then which of the following represents the equation with roots minus alpha and 3 beta? এখন আমরা আসি, এখানে আসলে বলতেছে একটা সমীকরণ x² - 3x + 2 এর দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা। তাই যদি হয় তাহলে আমাদের বলতেছে একটা এমন সমীকরণ বের করতে যার রুট হচ্ছে মাইনাস আলফা এবং 3 বিটা। তো আসি এই কাজটা আমরা কেমনে করব। আসলে যদি আমরা বের করতে চাই আমাদের যে সমীকরণ সেটা হবে অনেকটা এরকম, x² - আলফা প্লাস 3 বিটা x প্লাস মাইনাস আলফা ইন্টু 3 বিটা সমান 0। আমাদের যেই সমীকরণটা বের করতে বলছে সেইটা আসলে এই আকারের হওয়া উচিত, যেটা বহুপদীর যেই আমরা নিয়মগুলি শিখছি তার থেকে আমরা জানি। এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের কাছে এই মানগুলি নাই, তার জন্য এই প্রথম সমীকরণের সহযোগিতা আমাদের লাগবে। তো প্রথম সমীকরণের মূল যেহেতু আলফা আর বিটা, এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। তো আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান সমান আমরা বলতে পারি 3 এবং আলফা বিটা সমান সমান আমরা বলতে পারি 2। এইগুলি সূত্র তোমরা সবই জানো। এই সূত্র অনুযায়ী আমি আসলে এই কাজগুলি করতেছি, যেটা আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণে, বহুপদীতে দ্বিঘাত সমীকরণের যেই নিয়ম বলা আছে ওই অনুযায়ী আসলে এখানে কাজ হচ্ছে। আমি আর কথা বেশি বাড়াইলাম না। তো আলফা প্লাস বিটা সমান 3 আর আলফা মাইনাস বিটা। এখন আমরা যদি আসি দেখি এইখানে আসলে আমাদের মাইনাস আলফা আর প্লাস 3 বিটা লাগবে। আসলে এটা আমরা কিভাবে বের করতে পারি, এইখানে যদি আমি আগে একটু কাজ করি তাহলে আসলে বুঝাইতে সুবিধা হবে। মাইনাস আলফা প্লাস 3 বিটা আছে, তো আমি একটা কাজ করি, আমি এইটাকে একটু এমনি বলতে পারি চাইলে। আমি এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা আসলে বলতে গেলে একই কথা। তো আমি যদি আরেকটু ভাগ ভাগ করে বলি, এটাকে যদি আরেকটু কাটসাট করি, তো আমি এটাকে এমনিও বলতে পারি, বা আমি এই লাইনটাকে এইভাবেও বলতে পারি। আমি একটা মাইনাস কমন নিয়ে এটাকে আলফা মাইনাস বিটা এই আকারেও বলতে পারি। এই যে -2 আলফা প্লাস 2 বিটা ছিল তার থেকে একটা -2 কমন নিয়ে তাকে আমি বললাম আলফা মাইনাস বিটা। এখন আলফা প্লাস বিটার মান আমাদের কাছে আছে, কিন্তু আলফা মাইনাস বিটার মান আমাদের কাছে নাই। তো আমরা দেখি তাইলে আমাদের কি করা যায়। আলফা মাইনাস বিটা যদি আমরা বের করতে যাই, তার মানে আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তো আলফা প্লাস বিটার মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2, বা আমরা 9 - 8 বা 1, বা আমরা আলফা মাইনাস বিটা সমান সমান বলতে পারি +-1। এখন +-1 হইলে এখন আমরা এক এক করে এদিকে কাজ করা শুরু করি। আমরা আগেই ধরে নিলাম আলফা মাইনাস বিটা সমান সমান -1। আমরা আলফা মাইনাস বিটা সমান সমান +1 ধরে আমরা প্রথমে কাজ করা শুরু করব। তো কাজ করা শুরু করলে আগে এই জায়গাটা আমি একটু এখানে লিখি। এখানে আমি ধরে নিলাম প্রথম অবস্থায় আলফা মাইনাস বিটা সমান সমান +1। যেহেতু +-1 দুইটাই আসে, আমি +1 ধরে আগে কাজ করা শুরু করলাম। তো +1 ধরে কাজ করলে এইখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে 3 আর আলফা মাইনাস বিটার মান হচ্ছে 1, বা 3 - 2 সমান সমান 1। তো আমরা যেই মান পাইলাম সেটা আমাদের এই মূল সমীকরণে বসাই। তো x² এই মাইনাস আলফা প্লাস 3 বিটার মান আসতেছে 1, তো 1 আসলে এটা xই থাকবে। আর এইখানে যেটা থাকে এটা হচ্ছে -3 আলফা বিটা সমান সমান 0, বা আমরা বলতে পারি x² - x মাইনাস, যেহেতু এখানে আলফা বিটার মান হচ্ছে 2, তার মানে এইখানে হচ্ছে 3 × 2 বা 0, বা আমরা বলতে পারি x² - x - 6 সমান সমান 0। তো আমরা দেখতেছি এইখানে একটা অ্যান্সারের সাথে আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে, কিন্তু এখানে আরেকটা কোশ্চেন হইতে পারে। এখানে তো আলফা বিটার মান আসলে দুইটা, আলফা মাইনাস বিটার মান। তো এই মানটার আসলে আমাদের কি কাজ? তো আমরা আসলে একটা চেক করে দেখতে পারি এই মানের জন্য আসলে কি হইতে পারে। যদি আমরা দেখতেছি এইখানে একটা অ্যান্সারের সাথে, তারপরে আমরা একটা চেক করব যদি আলফা
মাইনাস বিটার মান -1 হইতো, তাইলে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াইতো, এটা 3 এবং এটা হয়তো +2, তার মানে 5। তার মানে এইখানে -5x হইতো। যদি আমরা এই মানটা নিয়ে কাজ করি তাহলে এইখানে -5x হবে। -α + 3 বিটার মান আসতো 5 আর -5x হইতো। এখন -5x এর জন্য আমার কোনো অপশন দেওয়া নাই, তার মানে আমার প্রথমটাই হচ্ছে কারেক্ট। এইখানে আসি আমাদের পরবর্তী কোশ্চেন, 70 নাম্বার কোশ্চেন, যেখানে আমাদের একটা সমীকরণ বলা আছে y = a sin x + b cos x। এখন আমাদের এই সমীকরণ থেকে আমাদের আসলে এইটা সমান সমান কত বা এইটার মান কত হবে সেটা বের করা লাগবে। তো আমরা আসি আমাদের কাজে। আমরা প্রথমেই দেখতেছি যেহেতু এরকম একটা কিছু আছে, তার মানে কি আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এই জায়গাটা দেখাই আমরা আন্দাজ করতেছি আমাদের ডিফারেন্সিয়েশন দুইবার করা লাগবে। তো আমরা দুইবার আগে ডিফারেন্সিয়েশন করি। তো প্রথমেই যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, প্রথমে y = a sin x + b cos x আছে, b cos x আছে। তো আমি যদি ডিফারেন্সিয়েশন করি এটা, তো আসবে a cos x মাইনাস b sin x। আমি আর বেশি ব্যাখ্যা যাচ্ছি না, এগুলি শুধু সূত্র অনুযায়ী আমি ডিফারেন্সিয়েশন করতেছি। ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী যে এখানে বলা আছে যে ddx of sin x = cos x আর ddx of cos x = -sin x। আমি এই সূত্রই ব্যবহার করতেছি। আর a আর b যেহেতু ধ্রুবক, এটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এইটা গেল একবার ডিফারেন্সিয়েশন। আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি, আমি আবার ডিফারেন্সিয়েশন করলে এইটা আসবে হচ্ছে -a sin x আর এটা আসবে -b cos x। ওকে, আর এইটাকে আমরা এমনিও বলতে পারি, যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি তাইলে এটাকে চাইলে এইভাবেও প্রকাশ করা যায়। এখন আমরা দেখি, আমরা এটার মান আমরা পেয়ে গেছি। তো এখানে আমাদের আর কাজ বেশি নাই, আমাদের কাজ বেশি হচ্ছে এই দুইটা কি করা, যোগ করে দেওয়া। আমাদের কাজ হচ্ছে আমাদের এটার মান আসছে -a sin x - b cos x, আর o এর মান আমাদের কোশ্চেনে কি বলা আছে, +a sin x + b cos x। তো আমরা দেখতেছি সব মিলা এটা কি হচ্ছে, 0 হচ্ছে। তো আসলে এটা বইয়েরই একটা ম্যাথ। তো আসলে যে এই ম্যাথটা অনেকবার করবে তার আসলে অনেক ক্ষেত্রে এটা করাও লাগবে না। তো ম্যাথের একটা অ্যাডভান্টেজই হচ্ছে অনেক বেশিবার করলে এমন কিছু কোশ্চেন কমন পাওয়া যাইতে পারে যে এই ক্ষেত্রে আর আমার ক্যালকুলেশন করা লাগবে না, এটা আগের থেকেই আন্দাজ করা যায় যে এটার অ্যান্সার এরকম হইতে পারে। 71 নাম্বার কোশ্চেন আমাদের পরবর্তী কোশ্চেন, যেখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। এখন এইটা হচ্ছে নর্মাল, আগেই এই টাইপের একটা আগেই আমরা সলভ করছি। এখন আসি, দেওয়া আছে এটা তো আগের নিয়মে আমরা z = e⁻x + 5 ধরে নিব। তারপরে নর্মাল সিস্টেমে যদি z এর ডিফারেন্সিয়েশন করি তাহলে e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x আর 5 এর ডিফারেন্সিয়েশন 0, বাকিটা dz = e⁻x * dx বলা যায়। তো আমরা এই e⁻x dx এর পরিবর্তে চাইলে উপরে dz বসায় দিতে পারি, আর নিচে e⁻x + 5 এর পরিবর্তে আমরা চাইলে z বসায় দিতে পারি। তো আমরা একটা সূত্র জানি, আমাদের সূত্রটা হচ্ছে এরকম, যদি কখনো এরকম থাকে, এইটার কখনো যদি ইন্টিগ্রেশন বলে বা এরকম কোনো কিছু থাকে, সেইটার ইন্টিগ্রেশন হচ্ছে ln x + c। তার মানে আমরা বুঝতেছি এইখানে হবে ln z + c, বা z এর মান আমরা কি জানি, z এর মান হচ্ছে e⁻x + 5 + c। তো আমাদের এইখানে আনসার হচ্ছে b। তো আমাদের পরবর্তী যে এই সমস্যাটা আছে সেইখানে বলতেছে ফর হট ভ্যালুস, মানে a আর b এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা একটা বৃত্ত পরিণত হইতে পারে, বা যদি এইখানে মানে বলতে যাচ্ছে যে এই যে সমীকরণটা আছে সেইটা কিভাবে একটা বৃত্ত হইতে পারে, বা a আর b এর কোন মানের জন্য এইটা একটা বৃত্ত হিসাবে রিপ্রেজেন্ট হইতে পারে।
তো আমরা আগেই চিন্তা করবো আসলে একটা বৃত্তের ক্ষেত্রে কি, আমরা আগে সাধারণ সমীকরণটা এখানে লিখি এক্স স্কোয়ার 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি সমান সমান 0। তো এইটার থেকে আসলে আমরা কয়েকটা পয়েন্টে আসি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এ সমান সমান বি এবং এইচ সমান সমান 0 হইলে সেটা হচ্ছে বৃত্ত। 2 নাম্বার পয়েন্ট এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান সমান 0 হইলে সেটা হচ্ছে পরাবৃত্ত। বৃত্ত বা এটাকে আমরা সার্কেলও বলতে পারি, সার্কেল। আর পরাবৃত্ত মানে এটা হচ্ছে প্যারাবোলা। 3 নাম্বার পয়েন্ট এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি গ্রেটার দেন 0 হয় সেইটা হচ্ছে উপবৃত্ত বা। আর 4 নাম্বার হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি লেস দেন 0 হয় তাহলে সেটা হচ্ছে অধিবৃত্ত বা বলা। ওকে, তো এইটা থেকেই আসলে বোঝা যাচ্ছে বৃত্ত হইতে গেলে তার আসলে কি গুণ অর্জন করতে হবে। এখন যেটা বৃত্তের সমীকরণ, তার মানে কি বৃত্তের সমীকরণে সবসময় এই যে xy যুক্ত যে টার্মটা থাকে তার যেই সহগ থাকে সেটা সবসময় কি হয়, 0 হয়। তার মানে এটার থেকে আমরা বুঝতেছি বি এর মান কি হওয়া উচিত, যদি এটাকে বৃত্ত হইতে হয় বি এর মান অবশ্যই 0 হইতে হবে যদি তাকে একটা বৃত্ত হইতে হয়। এবং বৃত্ত হইতে হইলে আরেকটা বিষয় হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হওয়া লাগবে। এইখানে ওয়াই স্কোয়ারের সহগের মান হচ্ছে -2, তার মানে বৃত্ত হইতে গেলে এক্স স্কোয়ারের সহগও কি হওয়া লাগবে, -2। তার মানে আমরা বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে বি এর মান হচ্ছে 0 আর এ এর মান হচ্ছে -2। এরপরে আমাদের আসলে লিমিটের একটা কোশ্চেন আছে। মূল কথায় হচ্ছে এই লিমিটের ভ্যালুটা বের করতে হবে। তো এটা ভ্যালু বের করার জন্য আমি একটু আমাদের 9-10 এর কথায় আবারও ফিরা যায়, যে 9-10 এ আমরা যেটা পড়ছিলাম, যদি লন এ বি থাকে ওটাকে আমরা বলতে পারি লন এ প্লাস লন বি। আমি আবারও পুরান সূত্রে যাচ্ছি, লন এ বাই বি থাকলে লন এ মাইনাস লন বি। এটা কেন আগে বইলা নিলাম, তো এটা আমরা ম্যাথ করতে গেলেই আমরা বুঝবো এটা কেন আগের থেকে স্মরণ করে নিলাম আমরা। তো এটা আছে লন 2x মাইনাস 1 মাইনাস লন x প্লাস 5। তো লিমিট, তো এখন এটাকে যদি আমি এমনি বলি, তো আসলে এই সূত্র অনুযায়ী যদি আমি বলতে চাই তো আমার মনে হয় না এখানে কোনো সমস্যা আছে এই সূত্র অনুযায়ী বলতে। এটাকে যদি আমরা এ চিন্তা করি আর এটা যদি বি চিন্তা করি তাহলে লন এ বাই বি। তো এখন যখন সমাধানে আসবো তখন আগে আমরা একটা কাজ করব, যেহেতু এখানে ইনফিনিটি আছে, এক্স এর মান ইনফিনিটির কাছাকাছি, তো আগে আমরা উভয় পক্ষ থেকে যদি এক্স কমন নেই, এই উপরের থেকে একটা এক্স কমন নিলে এইখানে থাকবে 2 আর এইখানে হচ্ছে 1/x, আর এইখান থেকে এক্স কমন নিলে 1 প্লাস 5/x থাকবে। এখন এক্স এক্স কাটা যাবে, আমরা বলতে পারি এক্স এক্স কাটা যাবে আর এইটা হবে 5/x। তো এখন আমরা আগে একটা বিষয় জানি, আমরা জানি যে কোনো কিছুকে যদি আমরা ইনফিনিটি দিয়া ভাগ দেই তাহলে সেটা সমান সমান কি 0। এটা আমরা জানি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল 0। তো তাই যদি হয়, এখন যদি আমরা এক্স এর মানটা বসায় দেই, মানে এক্স এর যেই মানটা ইনফিনিটি, এটা জায়গাগুলিতে এক্স এর জায়গায় বসায় দেই ইনফিনিটি, তাহলে এটাও আসবে 0, এটাও আসবে 0। যদি আমরা বসাই মান তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। শুধু আমার এইখানে থাকবে 2 মাইনাস 0 আর 1 প্লাস 0, তার মানে শুধু 2 থাকবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে, এইটার অ্যান্সার, এইটার এইখানে হচ্ছে লন থাকবে, লন 2 মাইনাস 0 আর 1 প্লাস 0 বা লন 2 হবে এটার অ্যান্সার। তো এটার অ্যান্সার হচ্ছে এ লন 2।
এখন আসি 74 নাম্বার কোশ্চেন। 74 নাম্বার কোশ্চেনে আমাদের কাছে এই এক্স স্কোয়ার কজ এক্স এর ডিফারেন্সিয়েশনের মান কত হবে সেটা জানতে চাইছে। প্রথমে এই সূত্রটা আবারও লিখলাম, এই সূত্র দিয়েই আমরা আসলে ম্যাথ করব। ইউভি এর যেই সূত্রটা আছে ডিফারেন্সিয়েশনের, তো আমরা যদি করা শুরু করি কজ এক্স, তো আমরা বলতে পারি সূত্র অনুযায়ী ddx অফ cos x প্লাস cos x ddx অফ এক্স স্কোয়ার। তো আমরা দেখতেছি এইখানে আসবে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স, কারণ cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স একটু আগেই লিখছিলাম। আর এইখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে পুরাটাই লিখলাম 2x, বা আমরা বলতে পারি মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস 2x cos x। তো আমরা যদি এটার সাথে আনসার মিলাই, আমাদের আনসার হচ্ছে বি, 2x cos x মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স। এখন আমরা স্যাম্পল কোশ্চেনের সর্বশেষ প্রশ্নে আছি, যেখানে কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 সমান সমান অন রিপ্রেজেন্ট, মানে এই ইকুয়েশনটা কোন আকারকে রিপ্রেজেন্ট করে। মানে এখানে তো বলা আছে সার্কেল, এলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, কোনটাকে রিপ্রেজেন্ট করে, এই সমীকরণটা কাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের চিন্তা হবে। এটা চেনা খুবই সোজা। আমরা জানি যে এই আকারের কিছু বা এই আকারের কিছু থাকলে সেটা কি, সেটা হচ্ছে উপবৃত্ত, বা এটাকে আমরা কি বলতে পারি, ইলিপস। তো এই যেই সমীকরণগুলি এইটার সাথে যদি তুলনা করি এই সমীকরণের, তাইলেই আমরা দেখতেছি আসলে বোঝা যায় এটা আসলে একটা উপবৃত্ত, বা এটাকে আমরা ইলিপসও বলতে পারি।